আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে চাই অ্যাবসেন্স সিজার নিয়ে। মোটা দাগে আমরা যখন সিজারের আলোচনা করি, সিজারকে আমরা কয় ভাগে ভাগ করি? একটাকে আমরা বলি জেনারেলাইজড সিজার, একটাকে আমরা বলি ফোকাল সিজার, রাইট? জেনারেলাইজড যে সিজার সেটার মূল বৈশিষ্ট্য কী? আমাদের মোটা দাগে দুইটা হেমিস্ফিয়ারই আসলে ইনভলভ হয়, দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ারই ইনভলভ হয়। আর ফোকাল সিজারে আমরা নর্মালি দেখি যে পার্টিকুলারলি একটা হেমিস্ফিয়ারের মধ্যে আমাদের ব্যাপারটা আসলে কনফাইন্ড থাকে। সো হোয়াট অ্যাবাউট অ্যাবসেন্স সিজার? অ্যাবসেন্স সিজারকে আসলে মানে ইন্টারেস্টিংভাবে এটাকে আসলে জেনারেলাইজ সিজারের আন্ডারে ফেলানো যায়। তাহলে অ্যাবসেন্স সিজারকে আমরা আসলে বলতে পারি যে ইট ইজ ওয়ান টাইপ অফ জেনারেলাইজড সিজার। কেন? বিকজ যখন এই সিজারটা হয় আমরা যে অ্যাবনর্মাল যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা আসলে দেখি, ইট ইনভলভস বোথ হেমিস্ফিয়ার, তাই না? বোথ সেরিব্রাল হেমিস্ফিয়ারেই আমি আসলে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি এখানে দেখতে পাই, সেই চেঞ্জেসগুলো হইতে দেখি। সো দ্যাটস ওয়াই এটাকে আমরা জেনারেলাইজড সিজারের মধ্যেই ফালাই। কিন্তু একটা জেনারেলাইজড সিজার বললে আমি যে জেনারেলাইজড টনিক ক্লনিক সিজার দেখি, অ্যাটনিক সিজার দেখি বা টনিক সিজার দেখি, এই যে কিছু জেনারেলাইজড সিজারের কিছু ভ্যারাইটিসগুলো আছে। এখন এটার সাথে এখানে কিছু পার্থক্যের জায়গা আছে। পার্থক্যের জায়গা কি? যেমন যেটা অ্যাবসেন্স সিজার, এইখানে কোনো রকম পোস্ট ইকটাল কনফিউশন নাই। পোস্ট ইকটাল কনফিউশন এটা এখানে নাই। সাধারণত একটা জেনারেলাইজ সিজার হলে আফটার সিজার পেশেন্টের একটা কনফিউশনের একটা ফেজ যায়, কিছুক্ষণ সে একটু কনফিউজড থাকে, আর তারপর আস্তে আস্তে ব্যাপারটা ঠিক হয়। সো এই পোস্ট ইকটাল কনফিউজিং একটা ফেজ থাকে, কনফিউশনের একটা ফেজ থাকে, এইটা অ্যাবসেন্স সিজারে নাই। সেকেন্ড হচ্ছে এখানে খুবই র্যাপিড রিকভারি হয়, এখানে খুবই র্যাপিড রিকভারি হয়। কিন্তু নর্মালি আমাদের যে জেনারেলাইজড সিজারগুলো আছে এখানে আমরা কি দেখি যে একটা প্রলংড রিকভারি স্টেট। নর্মালি আমরা একটা প্রলংড রিকভারি স্টেট দেখি ইন কেস অফ জেনারেলাইজ সিজার, বাট অ্যাবসেন্স সিজার এটা হচ্ছে না। তাহলে অ্যাবসেন্স সিজারে কোনো পোস্ট ইকটাল কনফিউশন নাই এবং এখানে আমরা র্যাপিড রিকভারি দেখি। সো এই জিনিসগুলো জেনারেলাইজ সিজারের সাথে মানে অন্য যেই ভ্যারাইটিসগুলো আছে সেটার সাথে আসলে একটা ক্লিয়ার ডিস্টিংশন এখানে চলে আসে। আর একটা ব্যাপার হচ্ছে অ্যাবসেন্স সিজারে মাসল টোন এটা প্রিজার্ভ থাকে। এখানে ওই হাইপারটোনিয়া বা ক্লনিক মুভমেন্ট বা হাইপোটোনিয়া এরকম কিছুই হয় না যে মাসল টোন বেড়ে গেল, মাসল টোন কমে গেল, জার্কিং মুভমেন্ট হলো, নাথিং, কোনো ইনভলভমেন্টই নাই। অ্যাকচুয়ালি এখানে কি হয়? জাস্ট ইম্পেয়ারমেন্ট অফ দ্য কনসিয়াসনেস। তাহলে এইখানে এক্স্যাক্টলি কি হচ্ছে? অনলি ইম্পেয়ারমেন্ট অফ কনসিয়াসনেস। নর্মালি আসলে আমরা যে অ্যাবসেন্স সিজারটা আসলে দেখি, নর্মালি দেখা যায় কি চিলড্রেন আসলে অ্যাফেক্টেড হয়। হ্যাঁ, মোস্টলি দেখা যাচ্ছে যে হয়তো বা 5 থেকে 10 বা 12 বছর, হ্যাঁ, এই এজ গ্রুপের, এবং ফিমেল প্রিডমিনেন্স বেশি। বাচ্চারা আসে কিভাবে? সে হয়তো বা বসে আছে, হঠাৎ করে দেখবা যে ভ্যাকেন্ট লুক হয়ে আছে। হ্যাঁ, মনে করি কী করছে, হঠাৎ করে একটু আবার, মানে এই হঠাৎ করে একটা ব্রিফ পিরিয়ড, হঠাৎ করে একটা 5 থেকে 20 সেকেন্ড, হঠাৎ করে 5 থেকে 20 সেকেন্ডের একটা ছোট্ট একটা ব্রিফ পিরিয়ড, যেই মোমেন্টে সে একটা ভ্যাকেন্ট লুক দিয়ে তাকায় থাকে। এবং এই যে ঘটনাটা ঘটলো না, বাচ্চাটা টেরই পায় না, কমপ্লিটলি আনঅ্যাওয়ার অফ দ্য কন্ডিশন। দ্য পেশেন্ট ইজ কমপ্লিটলি আনঅ্যাওয়ার অফ দ্য কন্ডিশন। আনঅ্যাওয়ার মানে বাচ্চারা টের পায় না যে তার এই ঘটনাগুলো ঘটছে। তাহলে এখানে একটা মিস ইন্টারপ্রিটেশন হয়। হঠাৎ করে বাচ্চাটাকে দেখে অনেকে মনে করে কি বাচ্চাটা হয়তো বা স্কুল অ্যাটেন্টিভ না, অমনোযোগ হয়ে অন্যদিকে তাকায় আছে। আমরা যেমন অমনোযোগী হয়ে দেয়ালে, রাস্তায়, হ্যাঁ, ছাদের দিকে তাকায় থাকি, অনেকটা ওরকম মনে হয়। কিন্তু আসলে বাচ্চা কিন্তু আসলে মানে এমন না যে সে অ্যাটেনশন দিচ্ছে না। ব্যাপারটা হচ্ছে তার একটা ছোট্ট একটা এরকম সিজার পিরিয়ড হচ্ছে, যেই মোমেন্টে সে একটা ভ্যাকেন্ট লুক দিয়ে তাকায় থাকে। আশেপাশে কী হচ্ছে সে কিছুই টের পায় না, ইভেন তার সাথে কি হচ্ছে এটা সে নিজেও টের পায় না। এবং হঠাৎ করে ব্যাপারটা শুরু হয়, হঠাৎ করে শেষ হয়ে যায়। তাহলে এখানে আমরা যেটা দেখি যে সাডেন অনসেট অফ দিস কন্ডিশন। তাহলে এখানে আমরা দেখছি সাডেন অনসেট অফ দিস কন্ডিশন, এবং এটা হঠাৎ করে যেমন শুরু হয় হঠাৎ করে শেষ হয়ে যায়, এবং সাডেন অফসেট। মাত্র 5 থেকে 20 সেকেন্ডের একটা কন্ডিশন। এমন নর্মালি অ্যাবসেন্স সিজার 30 সেকেন্ডকে ক্রস করে না আসলে। ইট ইজ ভেরি আনলাইকলি যে একটা অ্যাবসেন্স সিজার 30 সেকেন্ডসের বেশি লাস্ট করছে, এটা নর্মালি হয় না। এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে অ্যাবসেন্স সিজার দিনের মধ্যে একাধিকবার হতে পারে, যে একটা বাচ্চার একদিনের মধ্যে অসংখ্যবার অ্যাবসেন্স সিজার হতে পারে। সো একদিনে মাল্টিপল এপিসোডস ভেরি কমন।
তাহলে এই ব্যাপারটা আমরা আসলে দেখি যে দিস ইজ অ্যাবসেন্ট সিজার, এবং এটা এক ধরনের তাহলে জেনারেলাইজড টাইপ অফ সিজার বাচ্চাদের ক্ষেত্রে হয়। মোস্টলি দেখা যাচ্ছে 7 থেকে 10 বছর এই পিরিয়ডেই বেশি হয়, এবং ফিমেল প্রিডমিনেন্স আমরা দেখতে পাই। সো এইখানে বাচ্চাটার যে কনসিয়াসনেস এটা চলে যায় না, সে কিন্তু অজ্ঞান হয়ে যায় এরকম না, কমপ্লিট লস অফ কনসিয়াসনেস হয় না, যেটা হয় সেটা হচ্ছে ইম্পেয়ারমেন্ট অফ দ্য কনসিয়াস, সেটা ভ্যাকেন্ট লুক দিয়ে তাকায় থাকে, এবং ওই মোমেন্টে কী হচ্ছে সে কিছুই ধরতে পারে না, এবং সে নিজের সাথে কি হলো এটাও সে টের পায় না, কমপ্লিটলি সে আনঅ্যাওয়ার অফ দ্য কন্ডিশন। এখন এইটার হোয়াট মেক্স ইট ওর্স, এইটার ফ্যাক্টর কী কী যেটা এটাকে আসলে প্রিডিসপোজ করে? একটা হচ্ছে স্ট্রেস, আর একটা হচ্ছে হাইপার ভেন্টিলেশন। একটা হলো স্ট্রেস আর একটা হলো হাইপার ভেন্টিলেশন। সো এখানে ব্যাপারটা কি, যখন স্ট্রেস হয় তখন আমরা দেখি যে নর এপিনেফ্রিন বা নর অ্যাড্রেনালিন যেভাবেই বলি না কেন, নর অ্যাড্রেনালিন প্রচুর পরিমাণে রিলিজড হয়, এবং সেইটার রেসপন্সে আমাদের অনেক সময় দেখা যায় যে সেরেব্রাল ভ্যাসোকনস্ট্রিকশন হয়। সো দিস মাইট লিড টু দিস কন্ডিশন, এটা একটা মানে প্রিডিসপোজিং ফ্যাক্টর। আর একটা হচ্ছে হাইপার ভেন্টিলেশন, মানে যাদের অ্যাবসেন্স সিজার আছে তাদের মোস্টলি দেখা যাচ্ছে কি জেনেটিক একটা আমরা অনেক সময় পাই যে জেনেটিক কিছু ফ্যাক্টর থাকে। সো দেখা যাচ্ছে জেনেটিক্যালি যারা প্রিডিসপোজড তাদের ক্ষেত্রে স্ট্রেস একটা ট্রিগার ফ্যাক্টর, এটাকে ট্রিগার ফ্যাক্টর বলা উচিত, এগুলো হচ্ছে ট্রিগার ইভেন্ট। তাহলে ট্রিগার ফ্যাক্টর একটা হচ্ছে স্ট্রেস, আর একটা হচ্ছে হাইপার ভেন্টিলেশন। হাইপার ভেন্টিলেশনে কী হয়, যখন হাইপার ভেন্টিলেশন হয় তখন আমরা দেখি রেসপিরেটরি অ্যালকালোসিস হচ্ছে, এবং যখন রেসপিরেটরি অ্যালকালোসিস হয় এটার রেসপন্সে আমরা সেরেব্রাল ভ্যাসোকনস্ট্রিকশন হতে দেখি, সেরেব্রাল ভ্যাসোকনস্ট্রিকশন, এবং এই সেরেব্রাল ভ্যাসোকনস্ট্রিকশন পরবর্তীতে এইটা আসলে অ্যাবসেন্স সিজারকে ট্রিগার করে। সো এই কয়েকটা ট্রিগার আমরা আসলে দেখি। এখন কথা হচ্ছে যদি কোনো একটা পার্সনের আমরা আসলে অ্যাবসেন্স সিজার হতে দেখি, আমরা আসলে এটাকে কীভাবে ডায়াগনোসিস করতে পারি বা আমাদের ইনভেস্টিগেশন এখানে কী হওয়া উচিত? নর্মালি আমরা এখানে একটা ইইজি করি। সো আমরা যদি ইইজি দেখি, ইইজিতে আমরা খুব ক্যারেক্টারিস্টিক একটা প্যাটার্ন দেখি, সেটা কি আমরা এখানে দেখি যে বায়োল্যাটারাল সিমেট্রিক, হ্যাঁ, স্পাইক অ্যান্ড ওয়েভ, হ্যাঁ এটা হচ্ছে 3 হার্জ স্পাইক অ্যান্ড ওয়েভ প্যাটার্ন। তাহলে আমরা যদি ইইজি করি সেখানে দেখব বায়োল্যাটারালি সিমেট্রিক 3 হার্জের স্পাইক অ্যান্ড ওয়েভ প্যাটার্ন আমরা ইইজিতে দেখতে পাই, এবং এটা আমাদেরকে খুব ক্লিয়ার কাট ডায়াগনোসিস আসলে আমাদেরকে করে দিবে। এখন কথা হচ্ছে যে কোনো একটা পার্সনের যদি অ্যাবসেন্স সিজার হয় আমরা এটাকে ট্রিট কীভাবে করব? সো এখানে আমাদের 2টা ড্রাগের কথা বলা হয়, একটা হচ্ছে সোডিয়াম ইথোসাক্সিমাইড, একটা হলো সোডিয়াম ইথোসাক্সিমাইড, এবং আমাদের আরেকটা অপশন হচ্ছে সোডিয়াম ভ্যালপোরেট, আর একটা অপশন হলো সোডিয়াম ভ্যালপোরেট। এখন এখানে অনেক কথা আছে, কোথায় ইথোসাক্সিমাইড দিব, কোথায় সোডিয়াম ভ্যালপোরেট চুজ করব। সো যদি ব্যাপারটা হয় এরকম যে বাচ্চাটার শুধুমাত্র মানে অ্যাবসেন্স সিজার আর কিচ্ছু না, জাস্ট আইসোলেটেডভাবে অ্যাবসেন্স সিজার, সেখানে আমরা সোডিয়াম ইথোসাক্সিমাইড দিব, ডানে বামে তাকানোর কোনো প্রয়োজন নাই। কিন্তু যদি এমন হয় কোনো একটা পেশেন্টের কমপ্লেক্স কন্ডিশন, তার অ্যাবসেন্স সিজারও আছে, তার সাথে হয়তো বা আরেকটা জেনারেলাইজ সিজার, হয়তো বা জেনারেলাইজ টনিক ক্লনিক সিজার বা অ্যাটনিক সিজার, টনিক সিজার, কোনো একটা কন্ডিশন সেটার সাথে কোএক্সিস্ট করতেছে, অর্থাৎ মাল্টিপল সিজার সিনড্রোম তার সাথে মানে প্রেজেন্স, এখানে অ্যাবসেন্স সিজারও আছে, আদার অন্য কিছু মানে সিজারের ভ্যারাইটিও তার মধ্যে প্রেজেন্ট, কোএক্সিস্টিং মাল্টিপল কন্ডিশন, এই জায়গাটাতে সোডিয়াম ভ্যালপোরেট চুজ করা হয়। তাও এখানে আরও কিছু নোট দিই, সেটা হচ্ছে 2025 সালের যেই আপডেটেড গাইডলাইন, সেইখানে আসলে সোডিয়াম ভ্যালপোরেটের ইউজ আস্তে আস্তে আরও অবসোলেট হয়ে যাচ্ছে, এগুলাকে সেকেন্ড লাইন থার্ড লাইন এজেন্টের মধ্যে ফালাই দেওয়া হচ্ছে, এবং এটা বলা হয় যে কোনো একটা পার্সনকে যদি সোডিয়াম ভ্যালপোরেট দিতে হয় তাহলে অ্যাটলিস্ট 2জন নিউরোলজিক্যাল বা নিউরোলজিস্ট কনসালটেন্টের সাথে ডিসকাশন করে তারা যদি মনে করে যে সোডিয়াম ভ্যালপোরেট ছাড়া এখানে আর কোনো অপশন নাই তখন দিতে হবে। সো সোডিয়াম ভ্যালপোরেট এখন আস্তে আস্তে ইউজ অনেক কমে যাচ্ছে, নিউয়ার যে গাইডলাইনগুলো আছে সেটাকে যদি আমরা ফলো করি, বাট আমরা সবগুলোই আমরা জেনে রাখবো। সো এই হচ্ছে মোটা দাগে অ্যাবসেন্স সিজার নিয়ে আমাদের আলোচনা। এখন অ্যাবসেন্স সিজার থেকে আমাদের প্রশ্ন কী আসে, এখানে আমাদের কয়েকটা প্যাটার্নের প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে একটা ক্লিনিক্যাল সিনারিও দেওয়া থাকবে, সেখান থেকে জাস্ট ডায়াগনোসিস। সিনারিও খুব সহজ, একটা ছোট্ট বাচ্চা, স্কুল গোয়িং বাচ্চা, হঠাৎ তার এরকম একটা
ইম্পেয়ারমেন্ট অফ কনসিয়াসনেস, বাচ্চাটা কিছুই টের পায় না এবং ওই মোমেন্টে কী হয়েছে সেটাও বাচ্চা মনে রাখতে পারে না, স্কুলে কমপ্লেন করছে যে বাচ্চাটা অ্যাটেন্টিভ না। তো ঘটনা আসলে এটা একটা স্যার ডায়াগনোসিস। সেকেন্ড হচ্ছে ট্রিগার ফ্যাক্টর কোনটা কোনটা, তাহলে ট্রিগার ফ্যাক্টর একটা স্ট্রেস বললাম, আরেকটা বললাম যে হাইপার ভেন্টিলেশন, আর একটা প্রশ্ন হয় খুব কমন, সেটা হচ্ছে ইইজি ফাইন্ডিংস কি। এই যে আমি যেটা বললাম যে আমরা স্পাইক অ্যান্ড ওয়েভ প্যাটার্ন 3 হার্জ, হ্যাঁ, বায়োল্যাটারালি সিমেট্রিক স্পাইক অ্যান্ড আমাদের যে ওয়েভ প্যাটার্ন এটা আমরা পাবো, তাহলে এটা আমাদের একটা প্রশ্ন আসে। আরেকটা প্রশ্ন আসে ট্রিটমেন্ট থেকে, সো ইথোসাক্সিমাইড আমরা দিচ্ছি, সোডিয়াম ভ্যারপয়েড কোথায় দিচ্ছি, একটা আইডিয়া থাকা ভালো। সো এইগুলো থেকে মোস্টলি কোশ্চেন আসে, এটা খুবই মানে কমন টপিক। এমআরসিবি পার্ট 1 এমআরসিবি পার্ট 2 দুইটা জায়গাতেই অ্যাবসেন্স সিজার থেকে খুব ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসে। সো এই ছিল মোটামুটি আমাদের আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।